কপাল পড়ল সৌদির। অথই সাগরে হাবুডুবু খাচ্ছে যুবরাজ সালমান। সাগরের বুকে আগুন, আকাশে ক্ষেপণাস্ত্রের ঝড়। ইরানের পক্ষে দাঁড়ানো ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠীর আঘাতে কাঁপছে সৌদি আরবের যুদ্ধজাহাজ ও অস্ত্রাগার। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য অনুযায়ী তাদের এই ক্ষেপণাস্ত্র হামলা ছিল অত্যন্ত নিখুঁত ও লক্ষ্যভেদী। সৌদি সামরিক জাহাজটিতে মুহূর্তেই দাউ দাউ করে আগুন ধরে যায়। বহরের একাধিক টহল নৌকা সমুদ্রের নোনা জলে তলিয়ে যায় এবং বাকিগুলো আগুনে পুরোপুরি ভস্মীভূত হয়। ইয়েমেনি বাহিনী হুঙ্কার দিয়ে জানিয়েছে, জল কিংবা স্থল যেখানেই সৌদি সামরিক উপস্থিতি দেখা যাবে সেখানেই আঘাত হানা হবে এবং তাদের ঘোষিত অবরোধের বিপরীতে অবরোধ নীতি কঠোরভাবে বহাল থাকবে। শুধু সমুদ্রেই নয়, ইয়েমেনের মরুভূমির বুকেও ছড়িয়ে পড়েছে এই তাণ্ডব। মারিবো প্রদেশের সাহন আল জিন সামরিক ক্যাম্পে অবস্থানরত সৌদি বাহিনীর একটি বিশাল অস্ত্রাগারে ভয়াবহ ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানের পর এবার ওমানে হরমুজ পাড়ের শান্তিপ্রিয় দেশটিতে এবার বোমা হামলা করবে আমেরিকা। নিজ স্বার্থে আঘাত লাগলে তারা কি করতে পারে তাই যেন দেখালো তারা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুমকি দিয়ে বলেছেন, আমেরিকার স্বার্থের পথে বাধা হয়ে দাঁড়ালে ছাড় পাবে না ওমান। করা হতে পারে বোমা হামলা। আমেরিকার মিত্র হলেও সাম্প্রতিক সময়ে ইরানের সঙ্গে ওমানের রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এ কারণেই দেশটির ওপর এত রাগ আমেরিকার। যে আমেরিকা আকাশ প্রতিরক্ষায় বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক শক্তি, সেই আমেরিকার সামরিক ঘাঁটি নাকি ইরানের ছোট ছোট ড্রোনের সামনে একেবারে অপ্রস্তুত। চমকে দেওয়ার মতোই খবর এসেছে খোদ মার্কিন সামরিক নেতৃত্বের কাছ থেকে। এক শীর্ষ মার্কিন কমান্ডার স্বীকার করেছেন, কিছু ঘাঁটিতে ড্রোনের ঝাঁক শনাক্ত করার মতো সেন্সরই নেই, আবার কোথাও সেগুলো ঠেকানোর পর্যাপ্ত ব্যবস্থা নেই। আর ইরান সহ মধ্যপ্রাচ্যে ড্রোন ব্যবহারের অভিজ্ঞতার পর এই স্বীকারোক্তি নতুন করে ভাবিয়ে তুলছে ওয়াশিংটনকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক, আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি বেশ কয়েকটি। দর্শক, এবার ইয়েমেন দর্শক ক্ষেপে গিয়ে একের পর এক সৌদিতে হামলা চালাচ্ছে এবং সৌদি আরবের জাহাজ দর্শক একের পর এক ধ্বংস হয়ে যাচ্ছে এবং এরই সাথে ওমানে পারমাণবিক বোমা হামলা চালাতে যাচ্ছেন আমেরিকা। দর্শক, এই যে আমেরিকার খাস বন্ধু, যা মিত্র বলা হয় ওমানকে, সেই ওমানের উপরে এবার বোমা হামলা চালানোর প্রতিজ্ঞা নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দর্শক, আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সব ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। দর্শক, চলুন আমরা ভিডিওটি লাইক দিয়ে সব ভিডিওগুলো দেখে আসি। কপাল পড়ল সৌদির। অথই সাগরে হাবুডুবু খাচ্ছে যুবরাজ সালমান। সাগরের বুকে আগুন, আকাশে ক্ষেপণাস্ত্রের ঝড়। ইরানের পক্ষে দাঁড়ানো ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠীর আঘাতে কাঁপছে সৌদি আরবের যুদ্ধজাহাজ ও অস্ত্রাগার। গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারির ভাষ্য, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে সৌদির একটি অ্যাম্ফিবিয়াস ট্রান্সপোর্ট শিপ সহ কয়েকটি নৌযান ডুবে গেছে, বাকিগুলোতে লেগেছে আগুন। একই সঙ্গে মারিবের সৌদি অস্ত্রাগারেও ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা হয়েছে। তবে এই হামলার খবর গোপন রেখেছে রিয়াদ। বিশ্লেষকরা বলছেন, ইরানের জন্য জেগে ওঠা মিত্রদের পাল্টা আঘাতে ভেঙে পড়ছে সৌদির সামরিক শক্তির মেরুদণ্ড, আর মধ্যপ্রাচ্যের যুদ্ধ ছড়িয়ে পড়ছে নতুন ফ্রন্টে। সৌদি আরবের যুদ্ধজাহাজে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত, সামরিক অস্ত্রাগারেও ড্রোন হামলা। বিদ্রোহীদের আঘাতে নতুন করে পড়ছে সৌদি। স্থানীয় সময় সোমবার টেলিগ্রাফে দেয়া এক বিবৃতিতে গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, সৌদি আরবের একটি অ্যাম্ফিবিয়াস ট্রান্সপোর্ট শিপ এবং এর সঙ্গে থাকা কয়েকটি নৌযান লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তার দাবি, হামলাগুলো ছিল সঠিক ও নিখুঁত। এতে কয়েকটি নৌযান ডুবে গেছে এবং অন্য কয়েকটিতে আগুন ধরে যায় বলেও নিশ্চিত করেন তিনি। তবে এই দাবির বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেনি সৌদি আরব। শুধু সমুদ্রপথে হামলার দাবিতেই থামেনি ইরানি মিত্ররা। মুখপাত্র আরও দাবি করেন, ইয়েমেনের মধ্য পূর্বাঞ্চলীয় মারিব প্রদেশের শাহন আল জিন সামরিক ক্যাম্পে থাকা সৌদি অস্ত্রাগারেও একাধিক ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। সেখানে সৌদি বাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম ও অস্ত্রের মজুদকে লক্ষ্যবস্তু করা হয়। এই হামলার দাবি এমন এক সময়ে সামনে এলো যখন ইয়েমেনকে ঘিরে সৌদি আরব ও গোষ্ঠীটির দীর্ঘদিনের বৈরিতা পুরোপুরি শেষ হয়নি। 2014 সালে ইরান সমর্থিত গোষ্ঠী ইয়েমেনের রাজধানী সানা এবং দেশের বড় একটি অংশের নিয়ন্ত্রণ নেয়। এরপর তাদের সাথে সৌদি নেতৃত্বাধীন জোট সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর দীর্ঘ ও রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়।
নতুন করে সৌদি যুদ্ধজাহাজ ও সামরিক অস্ত্রাগারে হামলায় ইয়েমেনের সংঘাতের পাশাপাশি পুরো উপসাগরীয় নিরাপত্তা পরিস্থিতিতেও নতুন করে চাপ তৈরি হয়েছে। চলমান ইরান যুদ্ধের প্রেক্ষাপটে আমেরিকা ও তার দোসরদের উপর চাপ সৃষ্টি করতেই এই নতুন ফ্রন্ট খোলা হয়েছে বলে দাবি করে গোষ্ঠীটি। তবে তাদের সামুদ্রিক অভিযান এখন শুধু সৌদি আরবের নিরাপত্তা ইস্যু নয়, বরং তা ধীরে ধীরে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ছে বৈশ্বিক জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য এবং মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনার সঙ্গে। ইরানের পর এবার ওমানে হরমুজ পাড়ের শান্তিপ্রিয় দেশটিতে এবার বোমা হামলা করবে আমেরিকা। নিজ স্বার্থে আঘাত লাগলে তারা কি করতে পারে তাই যেন দেখালো তারা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুমকি দিয়ে বলেছেন, আমেরিকার স্বার্থের পথে বাধা হয়ে দাঁড়ালে ছাড় পাবে না ওমান। করা হতে পারে বোমা হামলা। আমেরিকার মিত্র হলেও সাম্প্রতিক সময়ে ইরানের সঙ্গে ওমানের রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এ কারণেই দেশটির ওপর এত রাগ আমেরিকার। ইরান যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, হরমুজ প্রণালীকে ঘিরে আমেরিকা আর ওমানের সম্পর্ক তত জটিল হচ্ছে। ইরান চাইছে নিজের শর্তে হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ ধরে রাখতে। ওমান চেষ্টা করছে আলোচনার মাধ্যমে প্রণালীতে জাহাজ চলাচলের পথ পুনরায় চালু করতে, কিন্তু আমেরিকা চাইছে সম্পূর্ণ প্রণালীটিতে নিজেদের কৌশলগত নিয়ন্ত্রণ বজায় রাখতে। আর এ কারণেই তেহরানের সঙ্গে মাস্কাটের পারস্পরিক আলোচনা এখন ওয়াশিংটনের বিরক্তির কারণ হয়ে উঠেছে। ইরান ও হরমুজ প্রসঙ্গে মতের অমিল হওয়ায় প্রায় 2 শতকের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক ভুলে ওমানে বোমা ফেলার হুমকি দিয়ে বসেছেন যুদ্ধবাজ ট্রাম্প। বন্ধুত্বের মুখে ছাই দিয়ে পুরনো মিত্র ওমানকেই অপরাধীর কাঠগড়ায় দাঁড় করেছে যুক্তরাষ্ট্র। গেল সোমবার ট্রাম্প নিজেই যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ফক্স নিউজকে হামলার হুঁশিয়ারির খবরটি নিশ্চিত করেছেন, যদিও এবারই প্রথম নয়। চলতি বছরের মে মাসেও ওমানের ওপর ব্যাপক বোমা হামলা চালানোর হুমকি দিয়েছিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে গুরুত্বপূর্ণ গোপন যোগাযোগ বা ব্যাক চ্যানেল হিসেবে ব্যর্থ হয়েছে মাস্কাট। প্রায় 6 মাস পরেও ইরানের সঙ্গে মার্কিন সংঘাতের কোনো সমাপ্তি টানতে পারেনি ওমান। আর এর মাঝেই তেহরানের সঙ্গে সমঝোতার জন্য নির্ধারিত কূটনৈতিক সময়সীমাও চূড়ান্ত চুক্তি ছাড়াই শেষ হয়ে গেছে। দীর্ঘদিনের কৌশলগত অংশীদার ওমানের ওপর মার্কিন হামলা হলে বদলে যেতে পারে চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধের গতিপথ, যার জেরে আরও তীব্র হতে পারে ইরান আমেরিকা যুদ্ধ। পাশাপাশি আরও বিপজ্জনক হয়ে উঠবে হরমুজের জলপথ। উপসাগরীয় দেশগুলো পড়বে দ্বিমুখী চাপের মুখে। ফলে ইরানকে কেন্দ্র করে শুরু হওয়া যুদ্ধ পুরো উপসাগরীয় অঞ্চলের সংঘাতে পরিণত হবে। তাছাড়া ওমানের ওপর আঘাত হেলে শুধু আন্তর্জাতিক কূটনীতি নয়, বরং আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে আরও কোণঠাসা হয়ে পড়বেন ট্রাম্প। ধারণা করা হচ্ছে বন্ধু দেশের প্রতি আমেরিকার আগ্রাসী আচরণকে সুযোগ হিসেবে গ্রহণ করবে ইরান। ওমানকে বন্ধু ও প্রতিবেশী তকমা দিয়ে আমেরিকার সঙ্গে সংঘাত আরও জোরদার করবে। সেই সঙ্গে হরমুজে আরও আক্রমণাত্মক অবস্থানে যাবে ইরান। ইরানের মসনদ উল্টে দিতে আমেরিকার ভয়ঙ্কর ছক। হাজার হাজার কুর্দি যোদ্ধাকে সীমান্ত পেরিয়ে তেহরানের দিকে ঠেলে দিয়ে সরকার পতনের পরিকল্পনা নিয়েছিল ট্রাম্প নেতানিয়াহু। কিন্তু ওয়াশিংটন তেল আবিবের সেই গোপন চালেই যেন পানি ঢেলে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। মার্কিন বিমানের পাহারায় কুর্দি যোদ্ধাদের ইরানে ঢুকিয়ে বিদ্রোহ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়ে এগিয়েছিল আমেরিকা ও ইসরায়েল। এমনকি ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় ছিল সশস্ত্র কুর্দি জোটও। কিন্তু এরদোয়ানের কঠোর পদক্ষেপে থমকে যায় সেই ছক। কারণ ইরানে কুর্দিদের শক্তিশালী করা মানেই তুরস্কের সীমান্তে নতুন আগুন। শেষ পর্যন্ত আমেরিকার সেই পরিকল্পনা ভেস্তে যায়। দ্য টেলিগ্রাফের প্রতিবেদন বলছে পরিকল্পনাটি ছিল আরো বড়। সীমান্ত পার করে কুর্দি যোদ্ধাদের পশ্চিম ইরানে ঢোকানো হবে। এরপর স্থানীয় কুর্দিদের সঙ্গে সমন্বয় করে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা এবং ইরানের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিদ্রোহ উস্কে দেওয়ার চেষ্টা করে ওয়াশিংটন। দাবি করা হচ্ছে মোসাদ এই পরিকল্পনা তৈরি করেছিল এবং বিষয়টি CIA এর সঙ্গে আলোচনা করা হয়েছিল। অর্থাৎ সামরিক হামলার পাশাপাশি ইরানের ভিতর থেকেই সরকার পতনের পথ তৈরি করতে
চেয়েছিল ওয়াশিংটন ও তেল আবিব। তবে এই পরিকল্পনার সামনে বড় বাধা হয়ে দাঁড়ায় তুরস্ক। এরদোয়ানের আশঙ্কা ছিল ইরানের মাটিতে কুর্দি যোদ্ধাদের সামরিকভাবে শক্তিশালী করা হলে তার সরাসরি প্রভাব পড়বে তুরস্কের নিরাপত্তায়, কারণ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকের সঙ্গে তুরস্কের দীর্ঘদিনের সংঘাত রয়েছে। ইরান ইরাক সীমান্ত জুড়ে নতুন করে শক্তিশালী কুর্দি সশস্ত্র উপস্থিতি তৈরি হলে তা তুরস্কের পূর্ব সীমান্তেও অস্থিরতা ছড়িয়ে দিতে পারে। তাই এ অঞ্চলে কুর্দিদের স্বাধীনতাকামী বা সশস্ত্র তৎপরতা বাড়ানোর পরিকল্পনা তুরস্ক মেনে নেবে না বলে ট্রাম্পকে স্পষ্ট বার্তা দেন এরদোয়ান। আর এখানেই বড় ধাক্কা খায় মার্কিন ইসরায়েলি ছক। শুধু এরদোয়ানই নয়, মার্কিন কর্মকর্তাদের একাংশ পরিকল্পনাটি নিয়ে সন্দিহান ছিলেন বলে প্রতিবেদনে দাবি করা হয়। ইরানের ভিতরে কুর্দিদের বড় ধরনের স্থল অভিযান চালানোর পরিকল্পনাকে অবাস্তব হিসেবেও বিবেচনা করেন ওই কর্মকর্তারা। তবে পরিকল্পনা সেখানেই শেষ হয়নি। 1 মার্চ ট্রাম্প কুর্দি নেতাদের সঙ্গে যোগাযোগ করেন এবং ইরানের অভ্যন্তরের স্থানীয় কর্মকর্তাদেরও তেহরানের দুর্বলতার সুযোগ নেয়ার বিষয়ে রাজি করানোর চেষ্টা করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর পশ্চিম ইরানে ইসরায়েলি হামলা বাড়ে। কুর্দি সংগঠনগুলোর যোদ্ধারা সীমান্ত পেরিয়ে ইরানে ঢোকার প্রস্তুতিও নিচ্ছিল বলে দাবি করা হয়। এমনকি 18 মার্চ একটি সশস্ত্র কুর্দি জোট ইরানে প্রবেশের জন্য প্রস্তুত ছিল। তাদের প্রয়োজন ছিল শুধু ট্রাম্পের অনুমোদন, কিন্তু শেষ পর্যন্ত আর আসেনি সেই অনুমোদন। চলমান সামরিক সংঘাতের সূচনা থেকে এ পর্যন্ত 200টিরও বেশি শত্রু বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। বাহিনীটির উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি এক বক্তব্যে এই সামরিক সাফল্যের দাবি তুলে ধরেন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক ও অন্যান্য ধরনের অভিযানের সরাসরি জবাব দিতে গিয়েই শত্রুপক্ষের এসব বিমান ধ্বংস করা হয়েছে। মেজর জেনারেল ইজাদি বর্তমান পরিস্থিতিকে একটি হাইব্রিড যুদ্ধ হিসেবে অভিহিত করেছেন। তার ভাষ্য অনুযায়ী ইরানের প্রতিপক্ষরা কেবল প্রথাগত বা সরাসরি সামরিক হামলাই চালাচ্ছে না, বরং দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরির জন্য রাজনৈতিক, তথ্যগত ও মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি জানান, একদিকে সরাসরি সামরিক হামলা প্রতিহত করা হচ্ছে, অন্যদিকে সফট ও কগনিটিভ ডোমেইনে প্রতিপক্ষের অপচেষ্টা নস্যাৎ করা হচ্ছে। জনগণ ও সশস্ত্র বাহিনীর সম্মিলিত প্রতিরোধের ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। IRGC পক্ষ থেকে 200টিরও বেশি বিমান ভূপাতিতের ঘোষণা দেওয়া হলেও এই পরিসংখ্যানের বিস্তারিত রূপরেখা প্রকাশ করা হয়নি। ধ্বংস করা উড়োজাহাজগুলোর মধ্যে ঠিক কতটি যুদ্ধবিমান, ড্রোন কিংবা হেলিকপ্টার ছিল সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দেওয়া হয়নি। আবার ঠিক কখন, কোন কোন অঞ্চলে এবং কোন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা মিসাইল ব্যবহার করে এগুলো ভূপাতিত করা হয়েছে তাও গোপন রাখা হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, সংঘাতকালীন সময়ে উভয় পক্ষই মনস্তাত্ত্বিক সুবিধা পেতে নিজেদের সাফল্যের হিসাব বড় করে উপস্থাপন করে থাকে। ফলে স্বাধীন সূত্র, নিরপেক্ষ আন্তর্জাতিক পর্যবেক্ষণ বা স্যাটেলাইট চিত্র ছাড়া এ ধরনের দাবির সত্যতা নিশ্চিত করা কঠিন। যুদ্ধের কারণে ইরানের অভ্যন্তরে রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে কিংবা দেশটির শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে, এমন ধারণাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে মোস্তফা ইজাদি। তিনি জোর দিয়ে বলেন, ইরান বিভক্ত হয়নি এবং ইসলামিক ব্যবস্থাও দুর্বল হয়নি, বরং এই সংঘাত ও প্রতিরোধের মধ্য দিয়ে ইসলামিক রিপাবলিক নিজেকে আগের চেয়েও শক্তিশালী ও দৃঢ় অবস্থানে নিয়ে এসেছে। ইজাদির মতে, এই যুদ্ধের প্রতিক্রিয়া কেবল ইরানের সীমানার ভেতরেই সীমাবদ্ধ নেই। তেহরানকে সামরিকভাবে কোণঠাসা করা এবং অভ্যন্তরীণভাবে অস্থিতিশীল করার যে পরিকল্পনা করা হয়েছিল তা ব্যর্থ হয়ে উল্টো পুরো অঞ্চলে ও বৈশ্বিক রাজনীতিতে নতুন ভূ রাজনৈতিক সমীকরণ তৈরি করেছে। IRGCর শীর্ষ কর্মকর্তার এই বক্তব্য মূলত দেশের ভেতর ও বাইরে এই বার্তায় পৌঁছে দিতে চায় যে ইরান সব ধরনের সরাসরি হামলা ও তথ্যযুদ্ধের বিরুদ্ধে পূর্ণ প্রস্তুতি নিয়েই লড়াই চালিয়ে যাচ্ছে। লোহিত সাগরের উত্তাল তরঙ্গে যেন অগ্নিগর্ভ হয়ে উঠেছে যুদ্ধের ময়দান। একের পর এক রকেট, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় কেঁপে উঠছে আকাশ বাতাস, যা গোটা আরব বিশ্বকে আজ দাঁড় করিয়ে দিয়েছে চরম উৎকণ্ঠা ও অনিশ্চয়তার মুখোমুখি। আন্তর্জাতিক জলসীমা থেকে শুরু করে মরুভূমির বালুচর, সবখানেই এখন ধ্বনিত হচ্ছে সংঘাতের চূড়ান্ত গর্জন। লোহিত সাগরের মোখা উপকূলের কাছে ঘটে গেছে ধ্বংসাত্মক সামরিক অভিযান। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে একযোগে হামলা চালিয়েছে সৌদি আরবের একটি সামরিক ল্যান্ডিং শিপ এবং তার সহযোগী 4টি বোটের ওপর। ক্ষেপণাস্ত্রের প্রচণ্ড আঘাতে লোহিত সাগরের বুকে নিমেষেই ঘনিয়ে আসে এক ভীতিপ্রদ অগ্নিকুণ্ড।
ইয়েমেনি সশস্ত্র বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য অনুযায়ী তাদের এই ক্ষেপণাস্ত্র হামলা ছিল অত্যন্ত নিখুঁত ও লক্ষ্যভেদী। সৌদি সামরিক জাহাজটিতে মুহূর্তেই দাউ দাউ করে আগুন ধরে যায়, বহরের একাধিক টহল নৌকা সমুদ্রের নোনা জলে তলিয়ে যায় এবং বাকিগুলো আগুনে পুরোপুরি ভস্মীভূত হয়। ইয়েমেনি বাহিনী হুঙ্কার দিয়ে জানিয়েছে, জল কিংবা স্থল যেখানেই সৌদি সামরিক উপস্থিতি দেখা যাবে সেখানেই আঘাত হানা হবে এবং তাদের ঘোষিত অবরোধের বিপরীতে অবরোধ নীতি কঠোরভাবে বহাল থাকবে। শুধু সমুদ্রেই নয়, ইয়েমেনের মরুভূমির বুকে ছড়িয়ে পড়েছে এই তাণ্ডব। মারিবো প্রদেশের সাহন আল জিন সামরিক ক্যাম্পে অবস্থানরত সৌদি বাহিনীর একটি বিশাল অস্ত্রাগারে ভয়াবহ ড্রোন হামলা চালানো হয়েছে। ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সগর্বে ঘোষণা করেছেন, তাদের ড্রোনগুলো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এবং মুহূর্তের মধ্যেই পুরো সৌদি সামরিক সুবিধাটি ছাইয়ে পরিণত হয়েছে। লোহিত সাগরে এসব একের পর এক হামলার মুখে চরম কৌশলগত সংকটে পড়েছে রিয়াদ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। সৌদি আরব এখন চরম গোপনীয়তার আশ্রয় নিচ্ছে এবং নিজেদের অপরিশোধিত তেল পরিবহনে বাধ্য হয়ে বিকল্প পথ ব্যবহার করছে। লোহিত সাগরের ইয়াংবু বন্দর থেকে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ায় এখন সুয়েজ খাল ও মিশরের সুমেদ পাইপলাইন ব্যবহার করে তেল সরানোর চেষ্টা চালাচ্ছে তারা। এদিকে সানার সামরিক নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে, আন্তর্জাতিক কোনো চাপের মুখে তারা নতি স্বীকার করবে না। যতক্ষণ না সৌদি সামরিক অভিযান পুরোপুরি বন্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইয়েমেনি সামরিক অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে তারা সতর্ক করে দিয়েছে, মারিবো কিংবা আলজার্ভ অঞ্চলে যে কোনো ধরনের সামরিক নাড়াচাড়াকে তারা সৌদির শত্রু ভাবাপন্ন পদক্ষেপ হিসেবেই ধরে নেবে এবং তাদের হাতে থাকা সব ক্ষমতা এখনও ব্যবহার করা বাকি। সংঘাতের এই রক্তক্ষয়ী উত্তাপ শুধু ইয়েমেনে সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতেও। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী সামুদ্রিক নিয়ম লঙ্ঘনের দায়ে প্রণালী থেকে একটি তেল ট্যাঙ্কার জব্দ করেছে ইরানি বাহিনী, যা বর্তমানে কেশম দ্বীপের কাছে নোঙর করে রাখা হয়েছে। যদিও এরবিল হামলায় ইরান জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে তেহরান। লেবানন ও গাজা সীমান্তেও ইসরায়েলি বাহিনীর আগ্রাসন এখন চরম সীমায়। দক্ষিণ লেবাননের বনি হাইয়ান, দাওয়া কফর রুমান এবং জাউতার আল শেরকিয়ায় একের পর এক বোমা বর্ষণ, ভারী ধ্বংসযজ্ঞ এবং ড্রোন হামলা চালিয়েছে তেল আবিব। অন্যদিকে অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনুসের শেখ নাসের এলাকায় চালানো হয়েছে নির্মম ও নির্বিচার কামান হামলা, যা নিরীহ বেসামরিক মানুষকে ঠেলে দিচ্ছে এক চরম মানবিক বিপর্যয়ের দিকে। মধ্যপ্রাচ্যের এই বহুমুখী সংঘাতের ঢেউ আছড়ে পড়ছে বিশ্ব অর্থনীতিতেও। তেলের বাজারের অস্থিতিশীলতায় যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভের মজুদ কমে 1982 সালের পর সর্বনিম্নে এসে ঠেকেছে। যে আমেরিকা আকাশ প্রতিরক্ষায় বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক শক্তি, সেই আমেরিকার সামরিক ঘাঁটি নাকি ইরানের ছোট ছোট ড্রোনের সামনে একেবারে অপ্রস্তুত। চমকে দেওয়ার মতোই খবর এসেছে খোদ মার্কিন সামরিক নেতৃত্বের কাছ থেকে। এক শীর্ষ মার্কিন কমান্ডার স্বীকার করেছেন, কিছু ঘাঁটিতে ড্রোনের ঝাঁক শনাক্ত করার মতো সেন্সরই নেই, আবার কোথাও সেগুলো ঠেকানোর পর্যাপ্ত ব্যবস্থা নেই। আর ইরান সহ মধ্যপ্রাচ্যে ড্রোন ব্যবহারের অভিজ্ঞতার পর এই স্বীকারোক্তি নতুন করে ভাবিয়ে তুলছে ওয়াশিংটনকে। মার্কিন নর্দার্ন কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোসেফ জারার্ড বলেছেন, ছোট ড্রোনের বড় একটি ঝাঁক মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা এখনো পর্যাপ্তভাবে প্রস্তুত নয়। তার বক্তব্য অনুযায়ী সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে ডিটেকশন বা শনাক্তকরণ। কোনো ড্রোন ঘাঁটির দিকে এগিয়ে আসছে, সেটি যদি সময় মতো শনাক্ত করা না যায় তাহলে সেটিকে প্রতিহত করার সুযোগও অনেক কমে যায়। আর ড্রোন যদি একটির বদলে একসঙ্গে অনেক আসে তাহলে সমস্যাটা আরো জটিল। প্রতিটি ড্রোন ধ্বংস করতে অত্যন্ত ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা দীর্ঘমেয়াদে কার্যকর নাও হতে পারে। এই কারণেই যুক্তরাষ্ট্র এখন রেডিও ফ্রিকোয়েন্সি সিস্টেম, জ্যামিং প্রযুক্তি, মাইক্রোওয়েভ অস্ত্র এবং উচ্চমাত্রার লেজার নিয়ে দ্রুত কাজ করছে। পেন্টাগন ড্রোন ও কাউন্টার ড্রোন প্রযুক্তির জন্য $21 বিলিয়ন বড় বরাদ্দ চেয়েছে বলেও জানা গেছে। তবে নতুন প্রযুক্তি পুরোপুরি মাঠে কার্যকর হওয়ার আগেই বড় আকারের ড্রোন সোয়ার্ম হামলা হলে পরিস্থিতি কতটা কঠিন হতে পারে সেটি এখন সবচেয়ে বড় উদ্বেগ। আর বিষয়টি ইরানের সঙ্গে চলমান সংঘাতের কারণে আরো গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যে ইরান ও তাদের মিত্রদের ড্রোন ব্যবহারের অভিজ্ঞতা ইতোমধ্যেই মার্কিন সামরিক স্থাপনা ও আঞ্চলিক অবকাঠামোর জন্য নতুন ধরনের হুমকি তৈরি করেছে। তবে মার্কিন কমান্ডারের বক্তব্যটি ছিল একটি ভয়ঙ্কর সতর্কবার্তা। দুই একটি ড্রোন মোকাবিলা করতে পারলেও ওইসব মার্কিন ঘাঁটি এখনো বড় আকারের ড্রোনের ঝাঁক মোকাবিলায় একদম প্রস্তুত নয়।
যুদ্ধের হিসাব এখন শুধু বড় ক্ষেপণাস্ত্র আর যুদ্ধ বিমান দিয়ে হচ্ছে না। একদিকে কোটি ডলারের সামরিক ব্যবস্থা, অন্যদিকে তুলনামূলক কম খরচের অসংখ্য ড্রোন। এই অসম লড়াইটাই বদলে দিতে পারে পুরো ভবিষ্যতের যুদ্ধের হিসাব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই সতর্কবার্তা এসেছে শত্রুপক্ষের কাছ থেকে নয়, আমেরিকার সামরিক নেতৃত্বের ভেতর থেকেই। তাই সামনে প্রশ্ন একটাই, ড্রোনের ঝাঁক আকাশে ওঠার আগেই যদি সেগুলো শনাক্ত করা না যায়, তাহলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক ঘাঁটিও কতটা নিরাপদ থাকবে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। দর্শক, আজকের এতটুকুই ভিডিও ছিল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।